পারি নাই। এই যে স্টেপস দেওয়া আছে না 7টা স্টেপস, জি ভাইয়া। এই স্টেপস গুলা তোমরা একটু কষ্ট করে মেমোরাইজ করবে, এই 7টা স্টেপস, এবং খাতায় বারবার লিখবা। লেখার পরে এই স্টেপস গুলারই কিন্তু এই হলো আমার ব্যাখ্যা, মানে ওটা তো শিরোনাম দেওয়া, তাই না? তোমরা খাতায় এটাকে তোমরা শিরোনামের মতো করে লিখবা, এতে সুবিধা হবে। সুবিধাটা হবে তোমার ব্ল্যাঙ্ক, একদম কোনো কিছু না, জাস্ট ব্ল্যাঙ্ক লিখতে থাকবা, বুঝছো? মানে টাকার ফিগারের দরকার নেই, কারণ টাকার ফিগার যা খুশি তাই আসুক, আমি যেন বুঝতে পারি যে এটা আমার এটা পরে এটা হবে, এটা পরে এটা হবে, এটা আমার খুব জরুরি দরকার আমাদের। হ্যাঁ, হ্যালো, জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, তোমরা 2 নাম্বার অঙ্কটা কি আমি দেখিয়েছিলাম? না, দেখানো নাই। তাই না? আচ্ছা, এই 2 নাম্বার অঙ্কের চেহারার দিকে একটু তাকাও, দেখো তাকালে কি দেখা যায়। এখানে দেখো কোনো ব্যালেন্স শিট দেওয়া নাই, আছে? না। মানে কোম্পানির নাম কি? রূপসা কোম্পানি লিমিটেড। দেখছো লেখা আছে রূপসা কোম্পানি লিমিটেড। এখন বন্যা, কারো যদি ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম নির্ণয় করতে হয়, যেমন সবার শেষে কিন্তু বলে দিয়েছে ফাইন্ড আউট, এই যে দেখো ফাইন্ড আউট, ফাইন্ড আউট, ফাইন্ড আউট, কি ফাইন্ড আউট করতে বলছে? দেখো লেখা আছে এখানে, ভ্যালু অফ গুডউইল, গুডউইল বের করতে বলছে। হ্যাঁ, যদি কারো গুডউইল বের করতে হয় আমাকে ওই 7টা স্টেপ, তোমাদের আগবারও বলতেছি তোমরা 7টা স্টেপ ব্ল্যাঙ্ক লিখবা। এখন আমাকে বলো সবার প্রথম যে স্টেপটা ছিল, হ্যাঁ, ওই স্টেপটাতে আমাদের কি বের করা লাগতো, যে উনি কত টাকা ক্যাপিটাল এমপ্লয় করছে, ক্যাপিটাল কত টাকা ব্যবসাতে প্রয়োগ করছে। ক্যাপিটালের সূত্র কি? সম্পদ থেকে দায় বাদ। এখন এই রূপসা লিমিটেডকে আমি বলছি যে ভাই আপনি আপনার সম্পদের একটা ব্যালেন্স শিট দেন, এই যে এরকম এরকম একটা ব্যালেন্স শিট দেন, যে উদয়ন যেরকম দিয়েছে, কত সুন্দর করে অ্যাসেট পাস, তারপরে যে লায়াবিলিটিস পাস, কত সুন্দর করে মিলাই দেওয়া আছে। এই রূপসা কোম্পানি বললো কি যে ভাই আমি আমার অ্যাসেটস, এই যে দেখো, এই যে দেখো আমার টোটাল অ্যাসেটস আছে 60 লাখ টাকা। যদি কখনো কোনো ক্লায়েন্ট, কোনো ব্যক্তি তোমাকে এরকম বলে দেয় যে আমার এত টাকা সম্পদ, তাহলে জিজ্ঞাসা করবা যে ভাই আপনার এই সম্পদের মধ্যে ইনক্লুড আছে কি? কে যে দেখো ইনক্লুড আছে, ইনক্লুড পেয়েছো? দেখা যায়। কিন্তু সে বলতেছে যে কেন এটা জিজ্ঞাসা করলাম, কারণ আপনার 60 লক্ষের মধ্যে এমন কিছু সম্পদ যদি আপনি রাখেন সেটা আমরা গুডউইল নির্ণয়ে আনতে পারবো না। ঠিক আছে, তাহলে গুডউইল নির্ণয়ে আসে নাকি সেটার একটা লিস্ট যদি আমরা করি, যে এখানে যদি আমি লিখে দেই, তুমি একটু দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন দেখতে পাও না? হ্যাঁ ভাই দেখতেছি। The following items are not considered valuation of goodwill. এই গুডউইল নির্ণয়ে এই জিনিসগুলো আসে না, তার ভিতরে 1 নাম্বারই রয়ে গেছে শুধু গুডউইল, এই আইটেমটা আসে না। গুডউইল মানে জানি কি ভাইয়া? সুনাম। প্রিলিমিনারি এক্সপেন্স আসে না, মানে কি? প্রাথমিক খরচ। ঠিক আছে,
আইডল ইনভেস্টমেন্ট আসে না, মানে অলস বিনিয়োগ। আইডল বুঝো না? আইডল এটা এই কখনো আসে না। idea আছে নিচে ওটা একটু ভেজাল লাগে কেন জানো? কোনটা? এই অঙ্কেতে আর কি আপনার আইডিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা আছে না? আছে, ভেজালের কিছু নাই, মানে অলস ইনভেস্টমেন্ট এইগুলা আমি জানি আমাদের আসে না, ঠিক আছে? তো উপরে কি লিখছেন the find out item The are following items, the following items oh, are not considered, is not considered, বিবেচনায় আনা হচ্ছে না, ভ্যালুয়েশনে বুঝি। oh, মানে ভ্যালুয়েশনে আসে না এগুলো। goodwill এগুলো আসবে না, এটা কি ইয়াতে আসবে না আপনার কোন জায়গায় আসবে না নাকি? কোন জায়গায় আসবে না, গুডউইল ভ্যালুয়েশনের কোন জায়গায় আসবে, ও ঠিক আছে? এরপরে থাকতে পারে জি ভাইয়া। বন্ডস ডিসকাউন্ট, এগুলো গুডউইল নির্ণয়ের সময় আসবেই না। বন্ডস ডিসকাউন্ট মনে থাকবে? বন্ডস ডিসকাউন্ট হুম, মানে জানি কি ভাইয়া? দিনপত্রের বার্তা। এই ভদ্রলোকের দেখো, সে যে বললো তার সম্পদ 60 লক্ষ টাকা, আমাদের বললো না 60 লক্ষ টাকা তার সম্পদ? তাহলে সম্পদটাকে ক্যাশ দেয় নাই, ক্যাশ বাদ দিছে কেন? আচ্ছা শোনো, তার সম্পদ বলছে সে 60 লক্ষ টাকা, ভালো কথা। তো জিজ্ঞাসা করলাম ভাই 60 লক্ষ কি কি আছে? কইলে একটা গুডউইল আছে। আমি কই যে গুডউইলটা যে দিলেন এটাকে তো ভাই আমি নিতে পারবো না, এটাকে আমি আউট করে দিতে হবে, কারণ গুডউইল আমার অ্যাসেটস এর ভিতরে আনা যাবে না। তো প্রিলিমিনারি এক্সপেন্স নিতে এটা ওকে নেওয়া যাবে না। পরে ইনভেস্টমেন্ট, সে আবার দেখো ব্র্যাকেটে লিখছে টোটাল, যখনই টোটাল বলবে তখনই আমার সন্দেহ হবে যে ভাই টোটাল মানে কি, এর ভিতরে কি ট্রেডিং মানে ব্যবসায়িক ইনভেস্টমেন্টও আছে, আইডল ইনভেস্টমেন্ট আছে? হ্যাঁ, কারণ টোটাল লিখছি, তাহলে এইটাকে আমি আনবো না। না এনে এখান থেকে যতটুকু আইডল বাদ দিয়ে পকেটটুকু নিব। ভাই তাহলে ক্যাশ আনছি, এটা আমি মাইনাস করবো না, ক্যাশ ভাই আসবে, আপনি আনছেন ভালো করছেন, ক্যাশ রাখছেন, ক্যাশ থাকে, ক্যাশ ভালো জিনিস। এবার এই যে ইনভেস্টমেন্টের সম্পর্কে দেখো একটু সুন্দর করে লিখে দেওয়া আছে যে ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু হচ্ছে 15 লাখ টাকা। এই যে যেটা তুমি 12 লাখ টাকা ইনভেস্ট করছো না, তার মার্কেট ভ্যালু হচ্ছে 15 লক্ষ টাকা। আর সেই 15 লক্ষ টাকার মধ্যে ইনক্লুড আছে, যে দেখো ইনভেস্টমেন্ট ইনক্লুড অন্তর্ভুক্ত আছে 15 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা দেখো লেখাই আছে, এই যে দেখো আইডল ফান্ড দেখা আছে, ভাইয়া ইনক্লুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুড আছে আইডল ফান্ড। তাহলে আমি 15 লক্ষ টাকার মধ্যে হচ্ছে 2.5 লক্ষ টাকা আইডল ফান্ড, তাহলে কি আমি বের করতে পারবো না 12 লক্ষ টাকার মধ্যে কতটুকু আছে? ওই কি তুমি বের করা যাবে না? জ্যোতি কি আসো? মিউট আসি করা। ভাইয়া, মিউট করে রাখছে একটু। আচ্ছা যাই হোক, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? আমি ইনভেস্টমেন্ট 12 লাখ টাকা উনি বলেছেন নেইনি কেন, বলছে মার্কেটে 15 লাখ টাকা, তাহলে আমি নতুনটা নিব, এই পুরাতনটা নিব না। কিন্তু 15 লাখের মধ্যে আইডল আছে কত লাখ টাকা? 2.5 লক্ষ টাকা, তাহলে আইডল কি ইনভেস্টমেন্ট নেওয়া যাবে? না, যাবে না। তাহলে 15 লাখের থেকে 2.5 লাখ বাদ দিলে কত থাকবে? 12.5 লাখ। এরপরে ওনাকে জিজ্ঞেস ভাই আপনার কারেন্ট লাইবিলিটিস এর লিস্ট দেন, সে একবার বললেন যে কারেন্ট লাইবিলিটিস 11 লক্ষ টাকা। ফাইন, কি কি আছে সে বলে নাই, আমার দরকার নাই, জানি না। এই যে 11 লাখ টাকা আমি নিলাম। এরপর লং টার্ম লোন, এটা আসে না, ডিবেঞ্চার আসে না, যে সুদ আসে, রিজার্ভ আসে না। তারপরে সে বিগত 3 বছরের প্রফিট দিচ্ছে, সমস্যা নাই। এবার একটু আমরা সমাধানের দিকে তাকাই। সমাধানের দিকে যখন তাকাবো তখন আমরা দেখতে পাবো এই যে প্রবলেম টুতে দেখে দেখো, তার যে এই যে 60 লক্ষ টাকার অ্যাসেটস লিখেছিল সেটা আমি দেখব, সেখান থেকে জাস্ট যে জিনিসগুলো ব্যবসায়তে আমাদের আসে না, যে 3টা আইটেম, ওই 3টা আইটেমটাকে আমরা বিয়োগ করে দিব, করে আবার অ্যাড করব। ওই যে ইনভেস্টমেন্ট তো টোটাল ছিল 12 লাখ, 12 লাখ থেকে আমি আবার অ্যাড করব নতুন প্রেজেন্ট ভ্যালু, যেটা ট্রেডিং লেখা আছে, এই যে দেখো ট্রেডিং লেখা আছে, দেখেছো? এখন 15 লাখের মধ্যে 2.5 লাখ ছিল আইডিয়া, তাহলে 2.5 লাখ বাদ দিয়ে ট্রেডিংটা যোগ করে দিয়ে এই অ্যাসেটস থেকে আমি কারেন্ট লায়াবিলিটিস বাদ দিব, তাহলে আমি ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে যাব। বুঝতে পেরেছি? এক নাম্বার ক্যালকুলেশন এটা, ক্যাপিটাল এমপ্লয়েড বের করো।
হ্যাঁ, আপনি বললেন যে গুডউইল নির্ণয় এই জিনিসগুলো আসে না, কিন্তু এগুলো আবার বাদ দিলেন কেন? এই জন্য তো লেস করে দিছি, আসলে দেখি তো বাদ দিয়ে দিতাম। উনি আর বাদ দিছে ব্যাপারটা এই কারণে বুঝ- আসে না ব্যাপারটা কি বুঝাইছেন? আসলে মানে এগুলাকে আমি অ্যাসেস যখন বলবো যে আমার মোট অ্যাসেস 60 লাখ টাকা, আমি 60 লাখ টাকা অ্যাসেস নিব না, এই জন্য এগুলোকে আউট করে দিয়েছি। কারণ এগুলো তো নেওয়া যাবে না। উনি যদি ব্যালেন্স শিট দিত তাহলে তো আমি একটা একটা করে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, এই যে তোমার কথাটা আমি বুঝতে পারছি, এই যে দেখো, এই যে এক নম্বরে তুমি ক্যাপিটাল মানে প্রেজেন্ট অ্যাসেট লেখা লিস্ট অনুযায়ী নামগুলো লিখছো না একটা একটা করে, হ্যাঁ, আর এখানে তুমি সরাসরি বলছো আমার 60 লাখ টাকা আছে, তাই না? আমি তো জানি না কি কি আছে, হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করার পরে দেখো এই জিনিসগুলো আছে যেগুলো আমি আনবো, আমি ওগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে ওই আসলো, আচ্ছা, মানে এগুলো আমার সম্পদ, এখন যেহেতু আসে না এই জন্য বাদ দিয়ে দিছি। এগুলো আমার আনা যাবে না, এই জন্য বাদ দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। আর আইডেল ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু জানি 15 লাখ, এর জন্য 12 লাখ কিনবো না, 12 লাখকে বাদ দিয়ে 15 লাখ, 15 লাখের মধ্যে আবার 2.5 লাখ আছে আইডেল, বাদ দিয়ে 12.5 লাখ টাকা যোগ করে দিলাম, ক্যাপিটাল যোগ করে দিলাম, এখন আমার হয়ে গেছে 42,50,000। আসলে কারেন্ট ইয়ার প্রফিট। আর কারেন্ট ইয়ার বলো, স্যার স্যার এক তোমার নম্বর সাউন্ড পার্ট একটু কম, বন্যা তোমার সাউন্ড একটু কম মনে হচ্ছে, দূরে আসছো একটু, ইয়ে করে বলো। স্যার এখানে কি আসবে? আপনার ট্যাক্স বাদ যাবে, ইনকাম ট্যাক্স বাদ যাবে? এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে ট্যাক্স বাদ যায় না, ট্যাক্স বাদ যায় প্রফিট থেকে, এটা মনে রাখো। এই যে প্রফিট, কারেন্টের প্রফিট থেকে যত পার্সেন্ট বাদ দিবে এভারেজ প্রফিট দিবে। কারেন্টের প্রফিট এখন দেখো তো একটু প্রশ্নের দিকে তাকিয়ে, প্রফিট তিনটা দেওয়া আছে, 13, 12, 11। তাহলে ধরে নেবা সবসময় 13 সালটাই হবে কারেন্ট ইয়ার, অতীত সাল কখনো কারেন্ট ইয়ার হয় না। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো কারেন্ট ইয়ার প্রফিট আমি 3.5 লাখ টাকা নিলাম। নেওয়ার পরে ওই যে আমার দেখো দীর্ঘমেয়াদী ঋণ আর লং টার্ম লোন ছিল, দীর্ঘমেয়াদী ঋণ আর লং টার্ম লোন ছিল, একটা ছিল 10 লাখ আর পাতা, এই 10 লাখ পাতার উপরে 10% সুদ দেবে, ঠিক আছে? কারণ 10% এর নিচে সুদ ধরা যায় না। এখন এইটাও তুমি কিন্তু ইচ্ছা করলে 8% ধরতে পারো, 9% ধরতে পারো, 6% ধরতে পারো, 7। আমি 10% ধরে নিয়েছি, যে 10% ঋণ কেউ বেশি দেয় না। এই ঋণের সুদটা যোগ এটা হয়ে তো আর যাবে। প্রশ্নে দেওয়া থাকে না, এটা তো নিয়ম। তো আমি নিয়ম সর্বোচ্চ নিজে ধরে কত নিবে, পার্সেন্ট ধরতে পারবো? 10 এর বেশি যাইও না, আচ্ছা, কারণ এখন তো তো জানো এর সিঙ্গেল। কম ধরলে, এর কম ধরলে তো দেখা গেছে যে আমাদের হ্যাঁ, হবে সংখ্যাগুলো একটু হবে একটু হবে হবে টাকার ফিগার একটু কম বেশি আসে, এটা ওটা এখন তো সমস্যা নাই। না না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তাহলে ঋণের, দীর্ঘমেয়াদী ঋণ আর লং টার্ম লোনের সুদটা যোগ হয়, বুঝতে পারছো? আর ওই যে আইডেল ইনভেস্টমেন্ট ছিল না, আইডেল ইনভেস্টমেন্টের সুদ কি হয় সব সময়? বিয়োগ হয়। আমি কিন্তু একটা চার্ট লিখে দিয়েছি তোমাদের, যে কি কি আইটেম কারেন্ট এর সাথে যোগ হয়, কি কি আইটেম ভাইয়া বিয়োগ কোনটা হয়। কত পার্সেন্ট সুদ সেদিন তো লিখা দিয়েছিলেন, কিন্তু রেকর্ডটা তো দেন নাই, ভুলে গেছি তো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আবারও বলতেছি, একটু শুনে নাও। এই যে দেখো এখানে, ভাই একটু টাইপ করে দিয়ে আমি লিখে নিই। আমি ছবিটা দিচ্ছি, এই যে এখানে যা দেখো, এই যে কোশ্চেন অনুযায়ী দেখো, এখানে দেওয়া আছে। এই যে ডেপ্রিসিয়েশন রেট, ঠিক আছে? ভাই লেখা দরকার না, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই নেবো ভাই, স্ক্রিনশট। তাহলে একটু পরে নাও। ইন্টারেস্ট রেট, এখন আসো এক নাম্বার দিয়ে দিয়ে দেই আইডল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আইডল ইনভেস্টমেন্ট, এটার উপরে তুমি এট দ্য রেট 8% থেকে শুরু করে 12% এর মধ্যে থাকবে। আচ্ছা, আর হলো লং টার্ম লোন অথবা ডিবেঞ্চার, এদের উপরে তুমি এরকমই 10 থেকে 12% এর বেশি যাও না, বা 15% এর বেশি, মানে 10%ই থাকবে, 10 থেকে
15% এর মধ্যে থাকবে, বেশি যাবে না। ক্লিয়ার? আচ্ছা কারণ আমরা পাবোই দুইটা ইন্টারেস্ট আর ডেবিট রেট, ঠিক আছে? আর ট্যাক্স রেট বললে কত পার্সেন্ট ধরে নিবা? 40% না ধরে ইচ্ছে করে তুমি এখন 25% ধরতে পারো। সর্বোচ্চ কত ভাইয়া? সর্বোচ্চ 40% এর বেশি যাবা না। ট্যাক্স রেট কি দেওয়া থাকে? না ট্যাক্স রেট তো অঙ্ক মাঝে মধ্যে দেখলাম দেওয়া থাকে। দেওয়া থাকলে তো ওইটাই, না থাকলে ইনকাম ট্যাক্স রেট এইটা তুমি 25% থেকে সর্বোচ্চ 40% পর্যন্ত বেশি যাবে। আচ্ছা ঠিক আছে? জি তো ঘুমায় না? ঘুমায় বাবা, ভালো থাকে। ক্লিয়ার আছে। আচ্ছা, ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখো সলিউশনে গিয়ে। আমার ডিবেঞ্চারের সূত্র যোগ করেছি আর আইডেল ইনভেস্টমেন্ট। আইডেল ইনভেস্টমেন্ট কিভাবে বের করছি সেটা খেয়াল করে দেখো। 15 লক্ষ টাকার মধ্যে আইডেল হচ্ছে 2.5 লক্ষ টাকা, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমি বের করে নিব 12 লক্ষ টাকার মধ্যে কত করে, সেটা আমি 6% ধরছি। কারণ আগে যখন আমি এটা তো আসলে অনেক আগের অঙ্ক, আমি মানে আমার যে সময় আমি করে ফেলছিলাম তখন ব্যাংকের সুদ 6 থেকে কাটছিল। এখন তুমি যদি মনে করো যে আমি 10% ধরবো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করো না যে তুমি তোমাদের মতো করে ধরো, আমি এটা জাস্ট কালার করে দিলাম, এটা তোমার স্বাধীনতা। ভাই 6 ধরলে তো সমস্যা নাই তাই না? না 6 ধরো না, কারণ এখন 6 কি বেশ করে না, মিনিমাম 8-10 ধরে। এবং আচ্ছা এই যে অ্যাজিউম লিখছি না, হ্যাঁ হ্যাঁ বলো বন্যা, বলো বন্যা জানি কি বলতেছিল। বললাম তাহলে 10% ধরেন। তোমার আওয়াজটা আমরা কেন কম শুনতে পাচ্ছি বন্যা? আমি তো একদম ওর হেডফোনের সমস্যা, মামা হেডফোন দিয়ে কথা বলতেছে, ঠিক কর। না না, হেডফোন লাগাই নাই তো আজকে। কি যে একটা তাহলে কি প্রবলেম। হইলো? জন্য সমস্যা হচ্ছে যে আমি একটু দূর আজকে বুঝতে দূর দূর থেকে কথা বলতেছে। আচ্ছা দেখ, হ্যাঁ আমি না, দূর থেকে তো কথা বলি না। তুমি তো মোবাইলটা দেখতেছো আর কথা বলতেছো না। বন্যা কি ল্যাপটপে ক্লাস করতেছো না মোবাইলে? ল্যাপটপ মোবাইলে। এজন্য বললাম মোবাইলে হলে সবচেয়ে উত্তম হচ্ছে হেডফোন দিয়ে নাও। ভাই ইন্টারেস্ট প্রশ্নে 12 লাখ 15 লাখ এটা কই, আমি যে খুঁজে পাই না। খুব সুন্দর, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো, এই যে মেইন প্রশ্ন উনি 12 লাখ টাকা বলছিল, পরে আবার নিচে বলছে না এটা মার্কেট ভ্যালু 15 লাখ, তার ভিতরে হচ্ছে 2.5 লাখ টাকা আইডিয়া। বুঝছো? কোথায় ভাইয়া আরেকবার একটু দেখেন, স্ক্রিনে এই তাকাই। যে আমার স্ক্রিনের দিকে দেখো, এই যে দেখো, এই যে দেওয়া আছে এখানে তো। টোটাল 12 লাখ, আর এই যে নিচে দেখো দেওয়া আছে আচ্ছা ইনভেস্টমেন্ট 15 লাখ, তার ভিতরে 2.5 লাখ টাকা। বুঝছো? এবার একটা জিনিস ইন্টারেস্ট, দেখো, হ্যাঁ বলো জি ভাই দেখছি ভাই বলতেছি। সোহানা, ভাইয়া, দেখো অঙ্কের কোথাও না ট্যাক্স রেট নাই, কিন্তু যেহেতু আমরা ব্যবসা করছি আমাদের তো কিছু ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স রেট না থাকলে তখন আমরা কত পার্সেন্ট ধরে নিব বলেছিলাম? 25 25 থেকে থেকে 40। 40%। আমি ধরে নিলাম 40%, 40% ট্যাক্স রেট বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক জি আছে। ভাইয়া। তাহলে এই 1 আর 2 হলো না। 3 নাম্বারটা তো জানি যে এই যে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা ওয়ার্কিংস 1 ছিল আমাদের, ওয়ার্কিংস 1, এখান থেকে কি ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড যে 42,50,000, এই যে এই টাকাটা চলে আসছে। আর এই যে প্রফিট হয়েছে না, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, জি এটাকে আমি একটু মার্জ করে দিই, তবে বুঝতে সুবিধা হবে।
কারেন্ট প্রফিটে যদি ব্র্যাকেট দেখাই দেই যে 2,92,800 ভাগ 2, অর্ধেক। হাফ মানে কি অর্ধেক না? জি ভাই। অর্ধেক করে দিলে 1,96,800 হয়ে গেল, 46,400 হয়ে গেল। বাদ দিলাম, বাদের ফিগারটা কি ব্র্যাকেট দিলে ভালো হয় বুঝতে? হ্যাঁ এটাই ভালো। স্যার Good. হ্যালো, হ্যাঁ বলো। আইডিয়াল ইনভেস্টমেন্ট না ওই যে ইন্টারেস্টের সুদ বের করছে ওইটা নিয়ে আমার আর একটু মানে কেমন যেন কি হয়েছে, আরেকবার একটু বলবেন? কি হইছে আইডিয়াল ইনভেস্টমেন্টে বলো। তুমি আইডিয়াল আমি ইনভেস্টমেন্ট বুঝি নাই কতটুকু যে সেটা কি তুমি জানো? এখানে প্রশ্ন বলছে 15 লাখের যে মার্কেট ভ্যালু তার ভিতরে আইডিয়াল হচ্ছে 2.5 লাখ। তাহলে আমার যে ব্যালেন্স শিটে বললাম 12 লাখ, তার মধ্যে কতটুকু সেটা বের করতে হবে না? হ্যাঁ তাহলে আমি সেই অনুযায়ী বের করলাম যে 15 লাখের মধ্যে যদি হয় 2.5 লাখ, 12 লাখে কত ভগ্নাংশটা করে নিলাম। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার 3 নাম্বার যে ক্যালকুলেশনটা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটা সব সময় রাখবা। ওয়ার্কিংস 1 এর থেকে ওয়ার্কিংস 2 এর হাফ বাদ দিলে বের হয় 3 নাম্বার। 4 নাম্বারটা কি? এভারেজ প্রফিট। এভারেজ প্রফিটটা কিভাবে বের হয় সোহানা? ওই যে নিচে যে অনেকগুলা প্রফিট দেওয়া থাকে না, 3 বছর 4 বছর 5 বছর থাকে, থাকলে যতগুলা প্রফিট থাকবে সব প্রফিটকে যোগ করে যতটা প্রফিট তত দিয়ে ভাগ, 3টা প্রফিট যোগ করলে 3 দিয়ে ভাগ দিবে, দিলে এভারেজ। এবার চোখ বন্ধ করে 2 এ যা যোগ করেছো 3 এ তাই যোগ করবে। যে দেখো 2 এ যা যোগ করেছো 3 এ তাই যোগ করবে, কোনো কার্পণ্য করবে না। একদম 2 এ আর 3 এ, যে দেখো এখানে যা ওইখানেও তা, আবার এখানে যা বিয়োগ করেছো ওইখানে তাই বিয়োগ করেছো, এখানে কোনো ইয়া নেই, কার্পণ্য করার কিছু নেই। বুঝতে পারছি? জি ভাই। করার পরে ওইখানেও ট্যাক্স রেট বাদ দিছো, এখানেও ট্যাক্স রেট বাদ দিছো। এখন কোশ্চেন দাঁড়াচ্ছে এই যে দেখো ট্যাক্স রেটটা যে অ্যাজিউম লিখলাম, ট্যাক্স রেটটা কোন টাকার উপরে বাদ দিব সেটা তো মনে থাকবে, পারবে না? মনে থাকতে পারবে? যোগ বিয়োগ হ্যাঁ করে যে টাকাটা বের হয়েছে তার উপরেই তো। হ্যাঁ 4,88,000 লিখে আমি 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 একটু লিখে দেই। লিখে দেন। তাহলে আরো সুবিধা হবে বুঝতে। আপনি 4 নাম্বার ক্যালকুলেশনটা আবার একটু ধরেন তো, আপনার এটার সাথে তো আমার তো মিল নাই দেখতেছি। বলো ভাই। 379,667, বলো হ্যাঁ বলো। 4 নম্বরে যে দেখো 3টা প্রফিট আছে না, 3.5 লাখ 2 লাখ 75,000 1 লাখ নাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমরা ট্যাক্স রেট ধরে দেব। আর এই যে 5 নাম্বার বলছে নরমাল রিট্রিবিউশন, এটা কোশ্চেন দেওয়া আছে। প্রশ্নে কি কোথায় দেওয়া আছে জানো? এই যে দেখো প্রশ্নটা, এই যে সমান এই যে নরমাল রিট্রিবিউশন পেয়েছো? হ্যাঁ হ্যাঁ এবার নরমাল রিট্রিবিউশন পাইলে তারপরে নরমাল প্রফিট বের করবা। নরমাল প্রফিটের সূত্র হচ্ছে ওই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ছিল যেটা, সেটার সাথে এনআরটা গুণ দিবা। এভারেজ প্রফিট এমপ্লয়েড 41,03,600, এই যে 3 নম্বর ওয়ার্কিং ছিল এই যে 41,03,600, এটার সাথে আমাদের নরমাল প্রফিটটা কি জানো? তো সেটা কি জানো? মানে তুমি নরমাল স্বাভাবিকভাবে আশা করো যে আমার যত টাকা 100 টাকা ইনভেস্ট করলে আমি 15 টাকা চাই, আমি যেহেতু 41 লক্ষ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করছি, আমার আয়টা লাভটা হতে হবে 6,15,540, কিন্তু তোমার এভারেজে লাভ মাত্র হচ্ছে কত? 2,27,800। তো তোমার তো লাভ যে প্রত্যাশিত লাভ, নরমাল প্রফিট হচ্ছে প্রত্যাশা করতেছো, সেখান থেকে এভারেজ লাভটা খুব কম, তাহলে তোমার সুপার প্রফিট হচ্ছে নেগেটিভ। আর যেহেতু নেগেটিভ সুপার প্রফিট, তখন তুমি ভ্যালুয়েশন টুলটিকে লিখবা দেয়ার ইজ নো সুপার প্রফিট। কথা কি বুঝতে পারছি? দেয়ার ইজ নো সুপার প্রফিট, সো ভ্যালু অফ গুডউইল ইজ নিল। এরকম ব্যালেন্স ছাড়া যদি কোনো অঙ্ক আসে, সেখান থেকে কি আমরা গুডউইল বের করতে পারবো না? পারবো। এখন আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি রকম, এইবার 3 এর দিকে তাকাও, এটা না আরো ছোট অঙ্ক।
একদম আমার মতো ছোটখাটো অঙ্ক, বুঝছো? কেন আপনি ছোট কি না, ছোটখাটো ছোট নাকি? থাকেন। আমি ছোটখাটো, ছোটখাটো মানুষ। না বেশ লম্বা চূড়াই তো। বডি বিল্ডার তো আর না, না কিন্তু শাকিব খান সবাই না। কি আর বডি বিল্ডার হয়? না সবাই কি আর শাকিব শাকিব খান হয়? নাম্বার খান, শাকিব ওয়ান নাম্বার খান, স্যার সেটাই তো তিন বলো। নম্বরে 3 নম্বরে উপর দিকে ওরকম সমস্যা নাই, আর অন্য কেউ আছে কিনা বলতে পারবো না, কিন্তু তারপরে ওই যে এখানে কিন্তু ভ্যালু একটা অফ গ্যাপ। বৈশিষ্ট্য আছে, শোনো। এই তিন হ্যাঁ হ্যাঁ নাম্বারটাকে, যেমন আমাকে ছোট মনে করলে, ছোট দেখতে মনে হলো, আমি কিন্তু ছোট না, বয়স অনেক বড় আছে, প্লাস আমার কিন্তু অনেক ঝামেলা আছে, কথা বলতে আসলে আটকে যেতে পারে। সেরকম যদি তুমি এই অঙ্কটাকে দেখো, মনে করো যে এইটাকে তো আমি ইয়ে করতেছি, তাইলে কিন্তু ভুল হবে। কি নিচে অনেক সমস্যা। আমি তোমার কি বললাম যে এটার এখন তো একটা সমস্যা হয়েছে স্যার, বুঝছেন? কি আপনার সাথে সমস্যা কথা বলতে গেলে আমার ভয় লাগে একটু। না, আপনি কেন? আমার স্যারেরও স্যার। না কেমন যেন একটু অন্যরকম লাগে। আমি কি প্রথমে যেরকম ভাবে কথা কিছু বলছি করার ওরকম। চিন্তা এরকম লাগার তো কথাই না। না না কেমন মানে অন্যরকম একটা ফিলিংস স্যার। না আমি যখন শুনছি আপনি সবুজ স্যারেরও স্যার, তখন একটু অন্যরকম লাগে যে না আপনাকে আমি আপনি কেন অনেক স্যার বড়। হতে পারি না? না পারবেন না কেন? আপনি অনেক সিনিয়র মানুষ না। তো কি হইছে? কি একটা যন্ত্রণা হয়ে গেল। হুম। আচ্ছা, হুম। এখন দেখো এখানে একটা যে জিনিসটা বলি, যদি আসো, দেখো একটা কোম্পানির অথরাইজড পেইড আপ ক্যাপিটাল ছিল 20 লাখ টাকা, আর এক একটা শেয়ার দাম ছিল কত টাকা করে? 100 100 টাকা। টাকা করে। 100 টাকা। এবার তুমি একটু চিন্তা করে দেখো, এই যে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, এদের যদি শেয়ারের মূল্যায়ন করে, তখন তুমি কিভাবে মূল্যায়ন করবা? এটা তুমি শিখবা। কিন্তু যদি তুমি শেয়ার মূল্যায়ন করতে চাও, তো তোমাকে অবশ্যই গুডউইলটা মূল্যায়ন করে নিতে হবে। বুঝতে পারছো? তার কথা ক্লিয়ার বুঝিনি আর। বললাম, তুমি যদি শেয়ার মূল্যায়ন করতে চাও, তাহলে তোমাকে আগে গুডউইল মূল্যায়ন করে নিতে হবে। শেয়ার বুঝো তো? জি ভাইয়া বুঝি। ধরে নাও আমরা 4 জনই একটা কোম্পানির মালিক হইলাম, চিন্তা করলাম যে আমরা তো 100 টাকা করে শেয়ার কিনছিলাম, 20 লাখ টাকা ব্যবসা দিছি, হয়তো বা দেখা গেছে সোহান অনেক বড় লোক, ধনী মানুষ, 10 লাখ টাকা দিছে, 100 টাকা করে 10,000 শেয়ার দিচ্ছে। হ্যাঁ, এরপরে থাকে 10,000। তারপরে বন্যা আরো ধনী মানুষ, ওই 5 লাখ টাকা দিয়ে 5,000 শেয়ার নিয়ে নিচ্ছে। 10 5 15 লাখ টাকা ওরা দুজনে দিচ্ছে। যদি আমার থেকে একটু ধনী মানুষ, 3 লাখ টাকা দিচ্ছে, 3,000 শেয়ার নিয়ে নিচ্ছে। আমি হয়তো 2 লাখ টাকা দিয়ে 2 শেয়ার নিচ্ছি, কিন্তু আমাদের শেয়ার গুলা কত করে নোট ছিল, আমাদের ন্যূনতম মূল্যটা 100 টাকা, তাই না? হ্যালো, তুমি কি জি শুনতে ভাইয়া। পাচ্ছ আমার কথা? ভাইয়া এখন কেমন জানি আসতেছে তো, এটা কি এখন আমারই সমস্যা নাকি? উম, না, হয়তো আমার হতে পারে। না আমারও রাগ কমে। রাগ, ভাইয়ার নিজের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের মধ্যে স্পষ্ট শুনতেছি, বুঝতেছো? জি। আচ্ছা শোনো, তাহলে এখন এই যে যে আমাদের যে 100 টাকা করে আমরা শেয়ার 4 জনে মিলে দিলাম, 20 লাখ টাকা দিয়েছি। এখন 100 টাকা করলে কিন্তু 20,000 শেয়ার হয়, 20,000 শেয়ার কিন্তু 4 জনেও কিনতে পারে, কোনো সমস্যা নেই, কোম্পানি দ্বারা করতে পারে। এখন তুমি জিজ্ঞাসা করবা যে 100 টাকা শেয়ারটা আজকে কত টাকা হয়েছে, ঠিক আছে? খেয়াল রাখবা। এখন নর্মাল একটা কথা যদি তোমাকে আমি বুঝাইতে বলি, সেটা একটু আমাকে উত্তর দাও তো জ্যোতি।
আমরা চারজন মিলে একটা ছোট্ট মনে করে যাও যে 100 টাকা করে 400 টাকা দিয়ে এই শীতকালে একটা ভাপা পিঠার দোকান দিলাম, শীতকালীন পিঠা, ঠিক আছে? জি ভাইয়া। বন্যা বানায় আর সোহানা বানায়, হ্যাঁ, জ্যোতি সাজায় দেয় আর আমি সত- সার্ভ সার্ভ দিই। বসো। হ্যাঁ, বসো, বসো। এখন আমাদের শেয়ার কত করে ছিল? 4টা শেয়ার ছিল 100 টাকা করে, তাই না? তো এখন সকালবেলা চারজনে 100 টাকা দিয়ে শুরু করলাম। পিঠের গুঁড়ি টুড়ি, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা, বিভিন্ন ভর্তা শুরু করলাম। সারাদিন বিক্রি করলাম। আমাদের মূলধন কত ছিল জানো তো? 400 টাকা। শেয়ার কয়টা ছিল? জি ভাইয়া। 4টা। মনে রেখো, মানে 400 টাকা দিয়ে আমরা ছোট্ট করে কিছু একটা জায়গায় স্পট ভাড়া নিলাম, তারপর পিঠার গুঁড়ি কিনলাম, পিঠা কিনলাম, পিঠা বানাচ্ছে ওরা, আমরা বিক্রি করতেছি, কাস্টমার সেল করছি। সন্ধ্যাবেলা এসে দেখতে পেলাম আমাদের ক্যাশে আছে 600 টাকা। 400 টাকায় কত টাকা লাভ হয়েছে? 200 টাকা। এখন ওই যেখানে বসে আমরা পিঠা বানাচ্ছি ওখানে বসার জন্য 50 টাকা ভাড়া দিয়ে দিলাম, তাহলে অফিস খরচ না এটা? হ্যাঁ তাহলে মোট লাভ হয়েছিল 200 টাকা, 50 টাকা তুমি ভাড়া দিয়ে দিচ্ছ, ঠিক আছে? আর জি ভাইয়া। তুমি থাকে কত টাকা? 150 টাকা লাভ থাকে না? জি আচ্ছা, এরপরে তুমি ওই টিস্যু পেপার কিনছিলা বা টুকটাক কিছু পানির বোতল কিনছিলা, এগুলাতে তোমার আরো 50 টাকা চলে গেছে, তাহলে টাকা থাকতো কত? 500 টাকা থাকতো না? জি আমাদের পুঁজি কত টাকা বিনিয়োগ ছিল? 400। 400। সন্ধ্যাবেলা সকল খরচ করার পরে ভাড়াটা দেওয়ার পর আমাদের কাছে আছে কত? 100 500 টাকা লাভ হয়েছে, 500 টাকা আছে সব টাকা লাভ হয়েছে। মোট কত টাকা সম্পদ আছে আমাদের? 400 500 টাকা। টাকা আছে না? 500 টাকা। 500। 400 টাকায় লাভ হয়েছে না 100 টাকা? জি হ্যাঁ, জি ভাইয়া। তোমরা কি শুনতে পাও? জি ভাই শুনতেছি, উত্তরও তো দিতেছি। বন্যা, আমাদের এলাকায় কি বন্যা আছে? আছে আছে না স্যার, শুনতে তো পান? এখন হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ কিনা সেটা আমি একটু কনফিউজ ছিলাম। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, না, বন্যা সন্ধ্যাবেলায় আমরা ক্যাশ বাক্সে সকল পিঠা টিঠা বিক্রি করা শেষ, থালাবাটি ধুইয়া টুইয়া গুনলাম, ক্যাশ গুনে 600 টাকা পেয়েছি, 50 টাকা যে দেওয়ার ভাড়া তাকে দিয়ে দিলাম, আর 50 টাকা দোকান থেকে পানিটা নিয়ে আসলাম, টিস্যু আনছিলাম, দিয়ে দিচ্ছি। এখন মাসে মোট সম্পদ 500 টাকা, তাই না? জি, মালিক কয়জন? আমরা 4জন। এখন যদি চারজন। ভাগ করি এই সম্পদটারে, তাহলে কি ভাগে 125 টাকা করে পড়বে না? জি, জি ভাই। জি ভাইয়া। তো সকালবেলা আমাদের শেয়ারের দাম ছিল কত টাকা আজকে? 100 টাকা করে। তারপরে 100 টাকা। 100। সারাদিন আর ব্যবসা করে লাভ হয়েছে, সন্ধ্যাবেলায় এসে দেখলাম আমাদের মোট মূলধন, মোট সম্পদ হচ্ছে 500 টাকা, ভাগ দিলাম আমাদের 125 টাকা। তাহলে সকালবেলা যে শেয়ারটার দাম ছিল 100 টাকা, সন্ধ্যাবেলা সেই শেয়ারটার দাম কত হয়ে গেছে? 125 টাকা। এখন যদি মনে করো 125 টাকা। আমি যদি চলে যেতে চাই, তাহলে আমার শেয়ারটা কি আমি কত টাকা বেচবো? 125 টাকা বেচবো না? জি ভাইয়া। আমার এই যে 400 টাকায় লাভ হয়েছে না 100 টাকা, জি ভাইয়া। লাভ যদি আরেকটু বেশি হতো তাহলে শেয়ারের দাম কি আরেকটু বাড়তো না? জি তাহলে কি এটা কি বলতে পারি আমরা যে লাভ যদি বেশি হয় শেয়ারের দাম তত বেড়ে যাবে? কারণ লাভের টাকাটা তো ক্যাশে ছিল, 100 টাকা ছিল। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা মোট ক্যাশ কত ছিল, বলছিল 600 টাকা। বলবো এই যেমন আউটসাইড লায়াবিলিটি এরকম একটা শব্দ দেখছো, এখানে লেখা আছে 3 নম্বর আউটসাইড। জিজ্ঞাসা করে হ্যাঁ বাকিটা কি কেউ পায় নাকি, লায়াবিলিটি আছে? কয়, হ্যাঁ আছে তো, ওই যে ভাড়াওয়ালারে 50 টাকা দিতে হবে, আর দোকানে গিয়ে টিস্যু আছে, তাহলে আউটসাইড লায়াবিলিটি সব বাদ দাও। তাহলে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে মোট সম্পদ যা আছে, ভালো কথা, টোটাল সম্পদ, টোটাল আছে যা আছে কোনো সমস্যা নাই, সেখান থেকে বাহিরটা বাদ দাও, তাহলে আমাদের মোট সম্পদ দেখো। তো এরকম যদি তোমার ছোট্ট একটা অঙ্ক দেখে অনেক ছোট মনে হচ্ছে, এটা আসলে অনেক ছোট না, অনেকটা অঙ্ক। কারণ তোমাকে বলতেছিল ফেয়ার ভ্যালু, এটা আর একটা খুব কঠিন একটা জিনিস। ফেয়ার ভ্যালু, ন্যায্য মূল্য। ফেয়ার ভ্যালু মানে কি? ন্যায্য ন্যায্য মূল্য মূল্য। বের করো। ন্যায্য মূল্য। এরপর আবার দেখো এখানে কিন্তু তোমার এই যে নরমাল রেট অফ রিটার্নও দেওয়া আছে এনারা সাথে, কিন্তু আবার দেখো
বিগত 5 বছরের প্রফিটও দেওয়া আছে, আছে না? হ্যাঁ এটা শর্টন করে কেন দেন? তাহলে তোমার পাঁচ বছরের প্রফিট দেওয়া আছে, আবার দেখো 5 বছরের ডিভিডেন্ড দেওয়া আছে, যেটা আগে কোনো অঙ্কে তুমি পাও নাই। যেখানে 5টা ডিভিডেন্ড, 5 বছরে 5টা বছর 5টা। আবার মোবাইলে নিয়ে এই কারণে তুমি বুঝবা এই অঙ্কটা অন্যান্য অঙ্কের মতো না, এখানে ডিভিডেন্ড আছে, একটু চেঞ্জ হবে, ঠিক আছে? আর ফেয়ার ভ্যালু মানে হচ্ছে শেয়ারকে দুইবার ভ্যালু করবা, একবার মার্কেট ভ্যালুর ভিত্তিতে করবা, আর একবার ডিভিডেন্ডের ভিত্তিতে করবা। এরপর আবার তোমাকে বলছে এই শেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু অফ শেয়ার করতে গিয়ে তুমি কি করবা, কোম্পানির আগে দেখবা কোনো সুনাম আছে কিনা, যে ভ্যালু অফ কনসিডারেশন, দ্য ভ্যালু অফ গুডউইল, এবং সেই গুডউইলটা 3 বছরের পারচেজের সুপার প্রফিটের পারচেজ করবা। 3 বছর একদম স্পেসিফিকলি বলে দিয়েছে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই অঙ্কের সমাধানটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো খুব সুন্দরভাবে আমাদের যে ধাপগুলো ছিল না, সেই সুন্দর সেটস অ্যাসেটস থেকে আদার লায়াবিলিটি বাদ, ক্যাপিটাল এমপ্লয়েড, কারেন্ট ইয়ার প্রফিট, আবার বলুন তো, যে গুডউইল এট 3 ইয়ার্স পারচেজ। এই যে সেটা দেখাচ্ছি দেখো, প্রথমে ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড, তারপরে কারেন্ট ইয়ার প্রফিট, কোনো যোগ্য কিছু নাই, যোগ্য হবে না। 3 নাম্বার এভারেজ কারেন্ট দিলাম, 4 নাম্বার এভারেজ প্রফিট, 5টা যোগ দিয়ে 5 দিয়ে ভাগ, নরমাল রেট্রিবিউশন দেওয়া আছে প্রশ্নে 12%, ভালো ক্যাপিটাল এমপ্লয়েড সাথে 12% দিয়ে নরমাল প্রফিট, আর এভারেজ প্রফিট নরমালে তুমি প্রফিট আশা করো 6,58,000, কিন্তু এভারেজে তোমার প্রফিট হচ্ছে 7,90,000, অনেক বেশি প্রফিট হচ্ছে। তাহলে কি তোমার সুপার প্রফিট আছে না আজকে? জি ভাইয়া। তখন বলছে এই সুপার প্রফিটটা কয় গুণ নিব আমি, প্রশ্নে বলে দেওয়া আছে 3 ইয়ার পারচেজ, যে ইয়ার অফ পারচেজ মানে গুণ, তোমার 70,500 টাকা 3 গুণ নিয়েছি আমি। কথা ক্লিয়ার? জি ভাইয়া। প্রশ্নে বলেছে, প্রশ্ন যদি নাও বলতো তুমি 2 গুণ অথবা 3 গুণ নিবে, বেশি নিবা না, মনে থাকবে? জি কি নেই তাহলে ভ্যালুয়েশন গুডউইল পর্যন্ত কি আর কোনো সমস্যা আছে? এক মিনিট স্যার তার আরেকটা point। আচ্ছা তোমরা কেটে আবার জয়েন করো, তোমরা কেটে আবার জয়েন করো। না আমি তো ক্লিয়ার শুনতেছি এখন। না আমার ভাই, আমি শুনতেছি। জুম মিটিং এর টাইম শেষ, তো কেটে আবার জয়েন করো।